আমরা ইন্ডাকটিভ এফেক্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের পর তৃতীয় যে ঘটনা সেটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট বা রেজোনেটিং ফেনোমেনন, এই বিষয়ে আলোচনা করছি। কিছু কিছু জৈব যৌগের বা অজৈব যৌগেরও একাধিক গঠন থাকতে পারে। সেই একাধিক গঠনগুলো ইলেকট্রন ডট গঠন, যাকে ইলেকট্রনীয় গঠন বলে থাকি আমরা। প্রতিটি এর যে গঠনগুলো রয়েছে তার প্রতিটি গঠনের থেকে কিছু কিছু যৌগটির ধর্মের ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু কোনো একটি নির্দিষ্ট ইলেকট্রনীয় গঠন কাঠামোর সাহায্যে যৌগটার সমস্ত ধর্মের ব্যাখ্যা করা সম্ভব নয়। আবার এই যতগুলো সম্ভাব্য গঠন থাকে ইলেকট্রনীয় গঠন একটা নির্দিষ্ট যৌগের, সেই গঠনগুলো সবগুলোকে সংমিশ্রিত করলে একটি গড় গঠন, যাকে আমরা বলে থাকি রেজোনেন্স হাইব্রিড বা প্রকৃত গঠন, যার বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু সেই প্রকৃত গঠনই যৌগটার সমস্ত ধর্মের ব্যাখ্যা দিতে সক্ষম হয়। সেই প্রকৃত গঠনকে আবার লিখে প্রকাশ করা যায় না, কারণ বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু যৌগটির সমস্ত ধর্মের ব্যাখ্যা দিতে পারে। এই প্রকৃত গঠনটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড বা সংস্পন্দন সংকর বলে আমরা বলে থাকি। যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে এখানে রেখেছি। দেখো, কিছু কিছু যৌগের ক্ষেত্রে একাধিক ইলেকট্রনীয় গঠন হওয়া সম্ভব এবং প্রতিটি গঠনই যৌগটির কিছু কিছু ধর্মের ব্যাখ্যা দিতে সক্ষম হলেও যৌগটির সমস্ত ধর্মের ব্যাখ্যা কোনো একটি নির্দিষ্ট ইলেকট্রনীয় গঠন থেকে পাওয়া যায় না। আবার যৌগটির প্রকৃত গঠন, অর্থাৎ যে গঠনটা কাল্পনিক, সেই গঠনটি লেখা সম্ভব নয়, লিখে প্রকাশ করা যায় না। এবং প্রকৃত যৌগটি এই বিভিন্ন ইলেকট্রনীয় গঠনের একটি সম্মিলিত রূপ, মানে সংকরায়িত রূপ, সংমিশ্রিত রূপ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটি অণুর কথা তুলে ধরছি। ধরো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে আমরা সাধারণত অক্সিজেন দ্বিবন্ধন কার্বন দ্বিবন্ধন অক্সিজেন এইভাবে প্রকাশ করি। কেমন? এই দিয়ে প্রকাশ করলে এটা কিন্তু আমাদের ভুল, কারণ দেখো এটা দিয়ে প্রকাশ করলে কার্বন ডাইঅক্সাইডের কয়েকটা মূল ধর্মের সঠিক ব্যাখ্যা, নির্ভুল ব্যাখ্যা পাওয়া যায় না। যেমন কার্বন ডাইঅক্সাইড এর এই গঠন অনুযায়ী কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ তথা ওর স্থায়িত্বের ব্যাখ্যা, কারণ স্থায়িত্বের ব্যাখ্যাটা গঠন তাপ থেকেই আমরা পেতে পারি থার্মোডাইনামিক্যালি, হ্যাঁ, অর্থাৎ থার্মোডাইনামিক্স থেকে আমরা এই গঠন তাপ নির্ণয় করতে পারি। হিট অফ ফরমেশন হেসেস সূত্র থেকে তোমরা ওখানে গণনা করে দেখতেও পাবে যে প্রত্যেকটা অণুর গঠন তাপ বের করানো যায় এবং সেটা এই গঠন থেকেই তৈরি হয়। অর্থাৎ এখানে যে গঠন তাপ তথা স্থায়িত্বের মানটা আমরা ক্যালকুলেশন করে তথা তাত্ত্বিকভাবে যে পাওয়া যায়, বাস্তবে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কিংবা তার স্থায়িত্ব অনেক অনেক বেশি হয়। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড অণুর যে বাস্তব গঠন তাপের সঙ্গে এই গঠন সংকেত অনুযায়ী যে ক্যালকুলেটেড মান তথা তাত্ত্বিক মান, হ্যাঁ, আমরা তার মিল পাচ্ছি না, তার সঙ্গে সঠিক নির্ভুল ভাবে গণনা করতে পারছি না এই গঠনটা কার্বন ডাইঅক্সাইডের বলে। আবার এই গঠন অনুযায়ী কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দৈর্ঘ্যটা, সেটা দ্বিবন্ধন দৈর্ঘ্যেরই সমান হওয়ার কথা, কিন্তু বাস্তবে কার্বন ডাইঅক্সাইডের কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানটা কার্বন আর অক্সিজেনের বন্ধন দৈর্ঘ্যের যে পরীক্ষালব্ধ মান, সেটা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মাঝামাঝি, অর্থাৎ ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের একটা গড় মান পাওয়া যাচ্ছে। তো সেখানে এই যে তফাৎ, অর্থাৎ এই যে মূল বৈশিষ্ট্য কার্বন ডাইঅক্সাইডের বন্ধন দৈর্ঘ্য, গঠন তাপ, কিংবা তার স্থায়িত্বের এই সঠিক ব্যাখ্যাটা এই একটা গঠন থেকে আমরা কিন্তু পাচ্ছি না, এই গঠনটা থেকে। এর কারণটা কি না, কার্বন ডাইঅক্সাইডে বাস্তবে তিনটি ইলেকট্রনীয় গঠন কাঠামো রয়েছে। সেই তিনটি ইলেকট্রনীয় গঠন কাঠামে একটা সংকরায়িত রূপ
তথা তার প্রকৃত যে গঠন, যেটাকে আমরা বলছি লিখে প্রকাশ করা যায় না, কেমন, কারণ বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু সেই গঠনটাই হচ্ছে প্রকৃত গঠন, যেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠনটা, তার স্থায়িত্ব, তার বন্ধন দৈর্ঘ্য ইত্যাদি যে মূল বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে বা নির্ভুলভাবে আমরা নির্ণয় করতে পারি, যাহা পরীক্ষালব্ধ মানের সঙ্গে মিলে যায়। কেমন, তার মানে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের তিনটে গঠন এখানে রয়েছে। এখানে আমরা যে তিনটি ইলেকট্রনীয় গঠন কার্বন ডাইঅক্সাইডের কিভাবে ঘটে দেখো। এই তো এটা তো কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দ্বিবন্ধন আছে, আর অক্সিজেন পরমাণুর, প্রতিটি অক্সিজেন পরমাণুর যোজ্যতা কক্ষে দুটি লোন পেয়ার রয়েছে, অর্থাৎ 2 2 4টা ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় রয়েছে। এই ইলেকট্রন জোটটা যেহেতু এখানে একটা ঘটনা ঘটায় কি না, ট্রান্সফার হয়, এখান থেকে এসে এইখানে এসে একটা পাই বন্ধন তৈরি করলো এবং অক্সিজেনটা পজিটিভ চার্জগ্রস্ত হলো। অ্যাট দি সেম টাইম এই পাই ইলেকট্রন জোটটা আবার এই অক্সিজেন পরমাণুতে এসে সঞ্চিত হলো, এর যোজ্যতা কক্ষে স্থান লাভ করলো, কারণ এই অক্সিজেনটা মাইনাস চার্জগ্রস্ত হলো। ঠিক অনুরূপ ভাবে উল্টো ঘটনাটাও ঘটতে পারে, অর্থাৎ এই অক্সিজেনটা এসে এখানে পাই বন্ধন তৈরি করতে পারে, তেমনি এই অক্সিজেন এই ইলেকট্রন জোটটা আবার এই অক্সিজেনে এসে সঞ্চিত হতে পারে। এইভাবে দেখো এখানে তাহলে ত্রিবন্ধনটা হতে পারে, তেমনি এখানে এক বন্ধন, এবং এই অক্সিজেনটা মাইনাস চার্জগ্রস্ত হলো আর এই অক্সিজেনটা প্লাস চার্জগ্রস্ত হলো যখন এইভাবে ঘটনা ঘটে। তার মানে দুটো এখানে গঠন সম্ভাবনা রয়েছে। এখানে যে গঠনগুলো দেখতেছি আমরা, কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, এক বন্ধন আছে, তার মানে 3 প্রকার বন্ধন এখানে রয়েছে, যার ফলে কি হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মাঝামাঝি কার্বন অক্সিজেনের বন্ধন দৈর্ঘ্যটি মান সঠিক পাওয়া যাচ্ছে। আর আমি সেই কথাটি এখানে পরিষ্কার করে বোঝালাম। দেখো, যেটা যেমন উদাহরণ, কার্বন ডাইঅক্সাইডের কার্বন অক্সিজেন গঠন দিয়ে প্রকাশ করলে কার্বন ডাইঅক্সাইডের কয়েকটি মূল ধর্মের সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। যেমন এই গঠন অনুসারে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ বা তথা স্থায়িত্বের যে মান গণনা করে পাওয়া যায়, বাস্তবে কার্বন ডাইঅক্সাইড তার চেয়ে অনেক বেশি সুস্থিত, অর্থাৎ প্রকৃতপক্ষে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি একটি সুস্থিত বা স্থিতিশীল অণু। উক্ত গঠন অনুসারে, মানে এই গঠন অনুসারে কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্যটি, অর্থাৎ এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন দৈর্ঘ্যের সমান হওয়া উচিত, কিন্তু বাস্তবে কার্বন ডাইঅক্সাইডে কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মান তথা প্রকৃত যে মান দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের মাঝামাঝি। এর কারণ কার্বন ডাইঅক্সাইডের 3টি ইলেকট্রনীয় গঠন বর্তমান এবং এই গঠন 3টির সংকরায়িত একটি রূপ, প্রকৃত গঠন বা রেজোনেন্স হাইব্রিড, যেটাকে আমরা বলবো, আরো পরে বোঝাচ্ছি আমরা এরপরে, কল্পনা করলে তার থেকে কার্বন ডাইঅক্সাইডের বন্ধন দৈর্ঘ্য আর গঠন তাপ, স্থায়িত্ব ইত্যাদির নির্ভুল ব্যাখ্যা পাওয়া যায়। এবং 3টি গঠন তন্ত্র স্ট্রাকচার দেখালাম। এই ঘটনাটাকে বিজ্ঞানী ইনগোল্ড মেসোমারিক এফেক্ট বা মেসোমারিজম নামে অভিহিত করেন, এবং হাইসেনবার্গ এই ঘটনাটিকে রেজোনেন্স এফেক্ট বা রেজোনেন্স ক্রিয়া বলে, অর্থাৎ এই ঘটনাকে বিজ্ঞানী ইনগোল্ড মেসোমারিজম বা মেসোমারিক এফেক্ট নামে, মেসোমারিজম নামে, এবং বিজ্ঞানী হাইসেনবার্গ রেজোনেন্স নামে অভিহিত করেন। তার মানে রেজোনেন্স বা আরেকটা হচ্ছে নাম বলা হচ্ছে এটাকে
মেসোমারিজম, মেসোমারিজম ইংল্যান্ডের মত অনুসারে এটি মেসোমারিজম, আর হাইসেনবার্গের মত অনুসারে এটিকে রেজোনেন্স নামে অভিহিত করা হয়। এই রেজোনেন্স বা মেসোমারিজমের সংজ্ঞাটি আমরা একটু পরে লিখে দেখাচ্ছি। দেখো আমাদের তাহলে রেজোনেন্সের সংজ্ঞাটা যেটা লিখছি লক্ষ্য করো। প্রকৃত ইলেকট্রনীয় গঠন লিখে প্রকাশ করা যায় না, একথা আমরা বুঝিয়েছি, সেটাই লিখেছি। এরূপ একতলীয় মানে একটা প্লেন, হ্যাঁ একতলীয় প্লেনার এবং পাই ইলেকট্রন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে কয়েকটি বাস্তব অস্তিত্বহীন অথচ সম্ভাব্য ইলেকট্রনীয় গঠনের সংকর রূপে, অর্থাৎ সমস্ত গঠনগুলোর সংমিশ্রণ রূপে, হ্যাঁ সংকর রূপে যৌগটিকে প্রকাশ করা যায় এবং ফলস্বরূপ যৌগটির প্রকৃত রূপে একটি ধারণা পাওয়া যায়। হ্যাঁ একটা ধারণা মেলে, এই ঘটনাকে রেজোনেন্স বলা হয়। তাহলে ডিফাইনটা অর্থাৎ এতক্ষণ ধরে যে বিষয়টা বুঝিয়েছিলাম সেই কথাটাই আমরা সংজ্ঞার মধ্যে আনলাম। কেমন? তাহলে প্রকৃত ইলেকট্রনীয় গঠন লিখে প্রকাশ করা যায় না, এরূপ একতলীয় প্লেনার সমতলীয় এবং পাই ইলেকট্রন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে কয়েকটি বাস্তব অস্তিত্বহীন অথচ সম্ভাব্য ইলেকট্রনীয় গঠনে সংকর মানে সংমিশ্রণ, হ্যাঁ সমস্ত গঠনগুলো একটা সংকর রূপে অর্থাৎ সংমিশ্রিত রূপে যৌগটিকে প্রকাশ করা যায় এবং এর ফলস্বরূপ মানে প্রকাশ করার রূপটার ফলে কি হচ্ছে না যৌগটার একটা প্রকৃত গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ সেটাই বলছি, ফলস্বরূপ যৌগটির প্রকৃত রূপের একটি ধারণা মেলে। এই ঘটনাটিকে রেজোনেন্স বলা হয়, যেটা এতক্ষণ বুঝিয়েছিলাম সেটাই আমরা এখানে সংক্ষিপ্ত আকারে হ্যাঁ ডেফিনেশনটা লিখলাম। তাহলে এরপরে যে বিষয়টা আসছি যে এই রেজোনেন্স গঠন অর্থাৎ যৌগের যে রেজোনেটিং গঠন তথা ইলেকট্রনীয় গঠন কাঠামো, তাকে আরেকটা ভাষায় বলে থাকি আমরা ক্যানোনিক্যাল গঠন সংকেত লেখার যে নিয়ম বা শর্ত, সেগুলো কি কি রয়েছে খুব মনে রাখতে হবে এই বিষয়গুলো। প্রথমেই দেখো একটি শর্ত হচ্ছে যে এই অণুর মধ্যে যে পরমাণুগুলো রয়েছে তাদের জায়গাগুলো স্থির থাকবে, অর্থাৎ তাদের অবস্থানগুলো নির্দিষ্ট থাকবে, সবসময় মাথায় রাখতে হবে। আমরা কার্বন ডাইঅক্সাইড যে অণুর গঠনটা ইতিপূর্বে দেখিয়েছিলাম, সেখানে দেখবে অক্সিজেন, কার্বন এবং আরেকটা অক্সিজেন পরমাণু, তাদের অবস্থান কিন্তু স্থির রেখেছিলাম। সেইটাই বলছি যে প্রতিটি গঠনাকৃতিতে অণুর মধ্যস্থ পরমাণুগুলির অবস্থান স্থির থাকে, তার মানে পরমাণুর জায়গাগুলো পাল্টানো যাবে না, এটা একটা বিষয়। তার মানে পরমাণু স্থানান্তরিত হয় না, এক্ষেত্রে কেবলমাত্র ইলেকট্রনের অবস্থান পরিবর্তিত হয়। তাই ইলেকট্রনগুলোই তো এদিক ওদিক স্থানান্তরিত হয়েছে, এটাই আমরা গঠনে দেখিয়েছি এবং সেটাই হচ্ছে 1 নম্বর নিয়ম বা শর্ত হিসাবে মাথায় রাখতে হবে। দ্বিতীয় নিয়ম যে প্রতিটি গঠনে অর্থাৎ যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো তথা ইলেকট্রনীয় গঠনের প্রত্যেকটিতে যুগ্ম এবং অযুগ্ম ইলেকট্রন সংখ্যাগুলো যেন একই থাকে, অর্থাৎ যুগ্ম অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যেন না পরিবর্তিত হয়, কোনোভাবে ইলেকট্রনের সংখ্যা কমবেও না বাড়বেও না। সে পেয়ার ইলেকট্রন হোক বা আনপেয়ার ইলেকট্রন হোক, তাদের সংখ্যাগুলো যেন একই থেকে যায়, অর্থাৎ সমান থাকে, যেন এই কথাটা মাথায় রাখতে হবে। তারপর দেখো যে পরমাণুগুলো এই রেজোনেন্সে অংশগ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপারেশনের ঘটনায় যারা অংশ নেয় যে পরমাণুগুলো, তারা একই তলে যেন থাকে, একটা সমতলে যেন থাকে, কারণ তবে যে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হতে পারবে ওই পরমাণুগুলোর মধ্যে। তা আমরা এখানে যে কথাটা বললাম যে 3 নম্বর নিয়মে রেজোনেন্সে অংশগ্রহণকারী পরমাণুগুলিকে একই সমতলে থাকতে হবে, একই প্লেনে যেন ওই পরমাণুগুলো থাকে, তবে গিয়ে ওদের মধ্যে ইলেকট্রন গুলো স্থানান্তরিত হয়ে বিভিন্ন গঠন সৃষ্টি করতে পারে। তারপরে দেখো বিভিন্ন যে গঠনাকৃতি অর্থাৎ যে অণুর যে বিভিন্ন যে ইলেকট্রনীয় গঠন পাওয়া যায়, সেই গঠনগুলো
অন্তর্নিহিত শক্তি, যাকে ইন্টারনাল এনার্জি বলে জানবে, অন্তর্শক্তি, বা সেই শক্তিটাই তো তার স্থায়িত্বের প্রকাশ। সেই জন্য অনেক সময় বলা হয় অণুটির স্থায়িত্ব। অর্থাৎ বিভিন্ন যে রেজোনেটিং গঠনগুলো আছে তাদের প্রত্যেকটির অন্তর্নিহিত শক্তি বা হচ্ছে স্থায়িত্ব প্রায় একই হবে, মোটামুটি কাছাকাছি হতেও পারে। প্রতিটি গঠনাকৃতির অন্তর্নিহিত শক্তি তথা ইন্টারনাল এনার্জি বা স্থায়িত্ব মোটামুটি প্রায় একই বা কাছাকাছি হতে হবে। প্রত্যেকটা গঠনের শক্তির তারতম্য খুব বেশি থাকবে না, এটা একটা বিষয় হিসাবে মাথায় রাখতে হবে। আর কি না, প্রত্যেকটা গঠনে, প্রত্যেকটা গঠনে যে পরমাণুগুলো রয়েছে, উপাদান পরমাণুগুলো, সেই পরমাণুগুলোর নিজস্ব যোজ্যতাগুলো যেন নির্দিষ্ট থাকে, অর্থাৎ যোজ্যতা যেন নির্ভুল থাকে। সেখানে যেন যোজ্যতার পরিবর্তন না ঘটানো হয়। এটা যে 5 নম্বর নিয়মে বলা হচ্ছে যে প্রত্যেক ঘটনাকৃতি প্রতিটি পরমাণু যোজ্যতা নির্ভুল হতে হবে। এই হচ্ছে শর্তগুলো লক্ষ্য রেখে রেজোনেটিং গঠন আঁকতে হবে। আরেকটা কথা তোমাদের এখানে নিয়মে যদিও আমি লিখলাম না, কনজুগেটেড সিস্টেমে পাই বন্ধনগুলো অথবা লোন পেয়ারগুলো যদি একই সমতলে সংযুক্ত পরমাণুর বিন্যাসের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু রেজোনেটিং গঠন সবসময় সম্ভব। অর্থাৎ কনজুগেটেড সিস্টেম, সেটা আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবার সময় দেখিয়ে দেব, কেমন? ঠিক আছে। এবার দেখো রেজোনেন্স শক্তি তথা রেজোনেন্স এনার্জি বা সংস্পন্দন শক্তি, এই বিষয়টা কি না, আমরা যে কোনো সংস্পন্দনশীলতা যাদের একাধিক রেজোনেটিং গঠন রয়েছে এমন যৌগের ক্ষেত্রে বলছি, তাই সেই অণুগুলো যে প্রকৃত গঠন, যেটাকে রেজোনেন্স হাইব্রিড বলছি আমরা, অর্থাৎ সব গঠনগুলো একটা সংকরায়িত রূপ, সেই গঠনটি স্থায়িত্ব, অর্থাৎ প্রকৃত গঠনটার স্থায়িত্ব তথা রেজোনেন্স হাইব্রিডের স্থায়িত্ব তার সব থেকে বেশি হবে অন্যান্য যে রেজোনেটিং গঠনগুলো রয়েছে সেই গঠনগুলোর থেকে ওই প্রকৃত অণুর গঠনের স্থায়িত্বটা সবচেয়ে বেশি। এবার আমরা এই প্রকৃত যে গঠনের স্থায়িত্বের পরিমাপ করে থাকি সাধারণত ওদের গঠন তাপ থেকে। তার মানে প্রকৃত অণুর যে গঠন তাপটা সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি নির্ণীত হয়, অর্থাৎ পরীক্ষালব্ধভাবে নির্ণীত হয়। পরীক্ষালব্ধ সেই মান থেকেই তার প্রকৃত স্থায়িত্বের পরিমাপ করা হয়। এখানে ওই কথাটি আমরা বলছি, দেখো যে কোনো সংস্পন্দনশীল তথা স্পন্দনশীল মানে রেজোনেটিং যাকে বলা হচ্ছে অণুর গঠন, অণুর ক্ষেত্রে প্রকৃত অণুর স্থায়িত্ব তার বিভিন্ন সম্ভাব্য যে একাধিক ইলেকট্রনীয় গঠন রয়েছে সেই গঠনের যে কোনোটি অপেক্ষা, অর্থাৎ অন্যান্য গঠনগুলোর থেকে বেশি হবে। কিটা বেশি হবে না, স্থায়িত্বটা বেশি হবে প্রকৃত অণুর গঠনের। এবার দেখো সংস্পন্দনশীল যে কোনো যৌগের পরীক্ষালব্ধ গঠন তাপের মান থেকে তার প্রকৃত স্থায়িত্বের পরিমাপ করা হয়। তার মানে রেজোনেন্স হাইব্রিডের গঠন তাপটা নির্ণীত হয় পরীক্ষালব্ধ মান থেকে, তথা এই স্থায়িত্বের পরিমাপটা করা হচ্ছে এক্সপেরিমেন্টালি। এটাই হচ্ছে মূল বিষয়। এবার এই রেজোনেন্স শক্তিটা তাহলে কি, তাহলে আমরা দুটো বিষয় জানতে পারলাম, যে উপাদানগুলো তার মানে অনেকগুলো যে সংস্পন্দনশীল গঠন বা রেজোনেটিং গঠন রয়েছে, ইলেকট্রনীয় গঠন, সেই গঠনগুলোর মধ্যে যে গঠনটা স্থায়িত্ব সবচেয়ে বেশি, তার মানে তার অন্তর্শক্তির মান সবচেয়ে কম হবে সেই মানটা। আর এই পরীক্ষালব্ধ যে রেজোনেটিং এনার্জি গঠন তাপ, এই দুইয়ের পার্থক্য, এই পার্থক্যের মানটাই হচ্ছে রেজোনেটিং এনার্জি। তার মানে কোন যৌগের পরীক্ষালব্ধ গঠন তাপ মাইনাস আমার হচ্ছে যাকে বলা হচ্ছে যে সেখান থেকে বিয়োগ করতে হবে সর্বাপেক্ষা সুস্থিত সংস্পন্দনশীল গঠনের গঠন তাপ। এই দুটোর বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে রেজোনেটিং এনার্জি। তার মানে যৌগের প্রকৃত গঠন তাপ, যেটা পরীক্ষালব্ধ মান বললাম, থেকে সর্বনিম্ন অন্তর্শক্তি মানে সব থেকে স্থিতিশীল যেটা, সর্বনিম্ন অন্তর্শক্তি সম্পন্ন
সবচেয়ে সুস্থিত সংস্পন্দনশীল গঠনটির তাত্ত্বিক গঠন তাপ, এটা থার্মোডাইনামিক্যালি আমরা তাপগতীয় ভাবে পরিমাপ করে থাকি, সেই জন্য এটাকে থিওরিটিক্যাল ভ্যালু বলছি আমরা। অর্থাৎ তাত্ত্বিক গঠন তাপের মানকে বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যায় তাকে যৌগটির রেজোনেন্স শক্তি বা সংস্পন্দন শক্তি বলা হয়। তাহলে অর্থাৎ রেজোনেন্স এনার্জি, অর্থাৎ ইআরটা আমরা বলছি রেজোনেন্স শক্তি ইজিক্যাল টু ইসি মাইনাস ইউ। ইসিটা কি না, ইসিটা হচ্ছে তাত্ত্বিক গঠন তাপ, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু অফ হচ্ছে মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, অর্থাৎ যেটা সর্বাপেক্ষা স্থিতিশীল আমার হচ্ছে সংস্পন্দনশীল গঠন তথা ইলেকট্রনীয় গঠনটির গঠন তাপ থেকে আমরা অবজারভেশন অর্থাৎ অবজার্ভ করা অর্থাৎ পরীক্ষালব্ধ গঠন তাপটাকে বিয়োগ করতে হবে। তার মানে এটা হচ্ছে উপাদান যে গঠনগুলো রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা স্থিতিশীল যে গঠন তার গঠন তাপ মাইনাস হচ্ছে মানে পরীক্ষালব্ধ তথা রেজোনেন্স হাইব্রিড বা প্রকৃত গঠনের গঠন তাপ, এই দুটো বিয়োগ করলে রেজোনেন্স এনার্জি পাওয়া যায়। আর ওটাই এখানে আমি ডেফিনেশনটা লিখেছি। তার মানে ইআর ইজিক্যাল টু রেজোনেন্স শক্তি আর ইও ইজিক্যাল টু পরীক্ষালব্ধ গঠন তাপ তথা প্রকৃত গঠন তাপ, যেটা রেজোনেন্স হাইব্রিডের গঠন তাপ বলা হচ্ছে। আর ইসিটা হচ্ছে তাত্ত্বিক গঠন তাপ, যেটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি পরিমিত মান, অর্থাৎ গণনা করে হেসের সূত্র থেকে তোমরা থার্মোডাইনামিক্স যখন পড়বে সেখানে দেখবে হেসের তাপগতীয় সূত্র থেকে আমরা তাপ সূত্র থেকে বের করতে পারবো ওখান থেকে। এই হচ্ছে রেজোনেন্স এনার্জি। আর রেজোনেন্স এনার্জির এককটা কি, সাধারণত আমরা বড় একক এখানে পরিমাপ করব, জুল পার মোল ছিল এসআই একক, সেটাকে কিলো জুল পার মোল অথবা কিলো ক্যালোরি পার মোল, এই দুটো এককের যে কোনো একটি এককে পরিমাপ করতে পারি আমরা। এবার দেখো কোন অণু রেজোনেন্স শক্তি যত বেশি হবে, কোনটা না প্রকৃত যে রেজোনেন্স শক্তি যেটা বাস্তব অণুর যে গঠন তথা রেজোনেন্স হাইব্রিডের যে শক্তি যত বেশি হবে তার হচ্ছে অণুটি তত বেশি স্থিতিশীল হবে, অর্থাৎ রেজোনেটিং এনার্জি যত বেশি হবে সেই অণুটির স্থিতিশীলতা তত বেশি হবে। তার মানে এই যে গঠনগুলো একাধিক যে রেজোনেটিং গঠন পাওয়া যায়, যে সম্ভাব্য গঠনগুলো, তাদের মধ্যে যে গঠনটি রেজোনেন্স এনার্জি বেশি হবে সেটাই স্থিতিশীল। আবার দেখো যে রেজোনেটিং ওই উপাদান গঠনগুলির স্থিতি শক্তি বেশি তথা রেজোনেন্স শক্তি বেশি হবে, তার অবদানটা কিসে অবদান থাকবে না রেজোনেন্স হাইব্রিড গঠনের কৃতিতে তার অবদান সবচেয়ে বেশি থাকবে। সেই কথাটা আমি লাস্টে বলেছি। দেখো কোন অণু রেজোনেন্স হাইব্রিডের শক্তি যত বেশি হয় অণুটি তত বেশি সুস্থিত হবে। তার মানে এর থেকে অণুর সুস্থিতির পরিমাপ করা যায় রেজোনেন্স এনার্জি থেকে। এবার হাইব্রিডের শক্তি যত বেশি হবে তত সেটা স্থিতিশীল অণু হবে। আবার যে রেজোনেটিং গঠনাকৃতির স্থিতিশীলতা বেশি, তার মানে ওই যে একাধিক সম্ভাব্য গঠন রয়েছে সেই গঠনগুলো সংমিশ্রণেই তো রেজোনেন্স হাইব্রিড গঠিত হয়, তার মধ্যে সেই গঠনটার যার স্থিতিশীলতা বেশি, তার মানে যার রেজোনেটিং এনার্জি বেশি হবে, তার অবদান কিসে না প্রকৃত গঠনে তার ভূমিকাটা সবচেয়ে বেশি থাকে। রেজোনেন্স হাইব্রিডের প্রতি তার অবদান অনেক বেশি হয়। তার মানে কোন, এখানে শর্ট প্রশ্ন তোমাদের দেওয়া হয়, কোন রেজোনেটিং গঠনের অবদান রেজোনেন্স হাইব্রিডে বেশি থাকে না যে রেজোনেটিং স্ট্রাকচারটির তথা ইলেকট্রনীয় গঠনটির স্থিতিশীলতা সর্বাধিক হবে, অর্থাৎ অন্তঃশক্তি কম হবে, অথবা বলা হবে রেজোনেন্স শক্তি বেশি হবে। রেজোনেন্স শক্তি বেশি হলে অণুর স্থিতিশীলতা বেশি হয়, অন্তঃশক্তি কম হলে অণুর স্থিতিশীলতা বেশি হয়। এই তো হচ্ছে বাবা অন্তঃশক্তি মানে ওর মধ্যে সঞ্চিত শক্তি, আর রেজোনেটিং এনার্জি মানে কিন্তু এই দুটো বিয়োগফল। এটা তোমাকে মাথায় রাখতে হবে তোমাদের। এই বিষয়টির উপর আমাদের জানা দরকার আছে। এরপর আমরা
এই যে রেজোনেন্স কথাটি পড়ছি, এর সম্পর্কে আরও ডিটেলসের অ্যাপ্লিকেশান তথা প্রয়োগ কিভাবে হবে এবং এটা যে অণু বা কোনো গঠনের স্থায়িত্বের যে কি পরিবর্তন ঘটায় সেটা নিয়ে আমরা আসছি এর পরের পয়েন্টে আলোচনায়। রেজোনেটিং যে গঠন একাধিক রয়েছে বিভিন্ন যে যৌগের, হ্যাঁ, যাদের একাধিক রেজোনেন্স রয়েছে অর্থাৎ রেজোনেন্স তথা ক্যানোনিক্যাল স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারগুলোর মধ্যে তাদের কোনটা সবচেয়ে বেশি স্থিতিশীল অর্থাৎ তুলনামূলকভাবে কোনটির স্থায়িত্ব বেশি, যেটাকে বলা হয় রেজোনেটিং গঠনগুলির আপেক্ষিক স্থায়িত্ব, সেই সম্পর্কে আমরা ধরবো কিভাবে। দেখো নাম্বার এক নম্বরে যেটা বলছি আমি, যে ওই একাধিক রেজোনেটিং গঠনগুলির মধ্যে যে গঠনটাতে সমযোজী বন্ধন সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেই গঠনটি সর্বাধিক সুস্থিত হবে, সবচেয়ে বেশি সুস্থিত হবে। কারণ সমযোজী বন্ধন সংখ্যা বেশি হওয়ার অর্থ ওর মধ্যে সঞ্চিত শক্তি তথা অন্তঃশক্তির মান সবথেকে কম থাকবে। কেন না, বন্ধন গঠনের সময়, সমযোজী বন্ধন গঠন করার সময় শক্তি বর্জিত হয় তথা শক্তি মুক্ত হয়, সেই জন্য এটা স্থিতিশীল হয়। আর যে রেজোনেটিং গঠনটি সবচেয়ে স্থিতিশীল হবে, রেজোনেটিং হাইব্রিডের গঠনে তার ভূমিকা বা অবদান বেশি থাকবে। দেখো এখানে আমরা প্রথম পয়েন্টে যে কথা বলেছি, যে রেজোনেটিং গঠনে সমযোজী বন্ধন সংখ্যা বেশি থাকে সেই গঠনটি বেশি সুস্থিত হয়, কারণ সমযোজী বন্ধন গঠনে শক্তি মুক্ত হয়, সেই জন্য বেশি সুস্থিত হয়। যেমন বিউটা 1,3-ডাইইন, এই যৌগটা বিউটা 1,3-ডাইইন, এই যৌগটার মধ্যে দেখো রেজোনেন্স গঠন একাধিক রয়েছে, 3টি গঠন পাওয়া যাচ্ছে, তার মধ্যে দুটো রেজোনেটিং গঠন পাওয়া যাচ্ছে, দুটি নয় 3টি গঠন পাওয়া যাচ্ছে। এই 3টি গঠনের মধ্যে সমযোজী বন্ধন সংখ্যাটা লক্ষ্য করো, এক্ষেত্রে সব থেকে বেশি আছে 1, 2, 3, 4, 5, 5টা। এছাড়া হাইড্রোজেন এখানে দুটো রয়েছে, 5, 2, 7, এই হাইড্রোজেনে একটা রয়েছে মানে 1 কার্বন হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে কটা বললাম, 2, 3, 4, 5, 5 আবার 2, 7, এটার জন্য 1, 8, এই কার্বন হাইড্রোজেন নিলে 9, এটা দুটো নিলে 11, কারণ এখানে কার্বন হাইড্রোজেনের দুটো আছে, তাহলে 11টা হয়েছে। এখানে দেখো ওর থেকে কম রয়েছে, 1, 2, 3, 4, 2, 6, 7, 8, 2, 10, তার মানে 10টা রয়েছে, এখানেও 10টা রয়েছে, তার মানে সব থেকে বেশি এখানে, তাই এটা সব থেকে সুস্থিত হয়। এবং এই ক্ষেত্রে সমযোজী বন্ধন সংখ্যা বেশি বলে এই কথাটাও এখানে বলেছি আমি, যে বিউটা 1,3-ডাইইনের 3টি গঠনের মধ্যে, রেজোনেটিং 3টি গঠনের মধ্যে 1 নম্বরটি সবচেয়ে বেশি সুস্থিত, কারণ এতে সমযোজী বন্ধন সংখ্যা সব থেকে বেশি আছে। তাহলে আমরা এই বিষয়টা অনুধাবন করতে পারলাম। এবার দেখো এখানে রেজোনেটিং গঠনটা কেমন করে হয়েছে সেটা তোমরা লিখবে কি করে, আমি আগেও বলেছিলাম, তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো কনজুগেটেড সিস্টেমে রয়েছে এই যে পাই বন্ধন, দ্বিবন্ধন আছে মানে সিগমা একটা পাই একটা, তাহলে এই পাই বন্ধনটার পরে কনজুগেটেড সিস্টেম মানে কিরকম না, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ছাড়া ছাড়া থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো কার্বন পরমাণুগুলোর মধ্যে যে বন্ধনগুলো রয়েছে, দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন রয়েছে, তার মানে এখানে এরা কনজুগেটেড সিস্টেমে রয়েছে। সেই কারণে দেখো এই পাই ইলেকট্রন জোড়টা এখানে ট্রান্সফার হবে, সঙ্গে সঙ্গে এটা আবার এই কার্বনে চলে যাবে। এখানে দেখো এখানে পাই বন্ধনটা ভেঙে চলে গেছে, গিয়ে ওখানে ওই মাঝে তৈরি হয়েছে, আবার অপর দিকে দেখো এখানে পাই ইলেকট্রন জোড়টা এই কার্বনে, প্রান্তীয় কার্বনে এসে গেছে। তো কাজে এইভাবে এটা কিন্তু রেজোনেটিং গঠনটা সম্ভব হয়েছে ওই যে কনজুগেটেড সিস্টেমে রয়েছে বলেই, অর্থাৎ ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড থাকলে আবার ট্রান্সফার হতো, অর্থাৎ পর্যায়ক্রমে দ্বিবন্ধন এক বন্ধন বা ত্রিবন্ধন এক বন্ধন এইরকম যদি থাকে তাহলে কিন্তু কনজুগেটেড সিস্টেম বলা হয়, আর তখনই তাদের মধ্যে রেজোনেটিং গঠন হবে। আর ওই পরমাণুগুলোর শর্ত তো আমরা জানি, একই সমতলে থাকতে হবে, এটা হচ্ছে একটা রেজোনেটিং গঠন হবে। তাহলে এখানে ইলেকট্রন জোড়টা চলে যাওয়ার জন্য এই কার্বনটা পজিটিভ চার্জ হলো, কারণ কার্বনেরও ইলেকট্রন ছিল আর এই কার্বনের ছিল ওই জোড়াটা পাই ইলেকট্রন জোড়টা, কিন্তু এই জায়গায় চলে আসাতে এই কার্বনটা ইলেকট্রন হারালো, তাই এটা প্লাস চার্জ হলো।
আবার এই প্রান্তীয় কার্বনটাতে এক জোড়া ইলেকট্রন এসে সঞ্চিত হলো, তার মানে এটা এই জন্য মাইনাস চার্জ হলো, ও নিজের ইলেকট্রন প্লাস আরেকটা পরমাণুর ইলেকট্রন চলে এলো, তার এই জন্য নেগেটিভ চার্জ হলো। ঠিক উল্টোটাও আরেকটা গঠন হতে পারে, কিরকম না দেখো, এই ইলেকট্রন জোড়টা আমার এসে এখানে পাই বন্ধন তৈরি করতে পারে, কেমন, এই যে কাটা কাটা দিয়ে দেখাচ্ছি। আবার এই ইলেকট্রন জোড়টা এসে এখানে এই কার্বনে সঞ্চিত হতে পারে, অর্থাৎ এই কার্বনটা মাইনাস আর এই কার্বনটা প্লাস, যেটা প্রান্তে দেখানো হয়েছে। অর্থাৎ এদিকে যেমন হয় তেমনি বিপরীতেও গঠনের সম্ভাবনা রয়েছে। এই জন্য এখানে তিনটে গঠন রেজোনেটিং স্ট্রাকচার আমরা আঁকতে পারি, কেমন, ঠিক আছে, ওকে, এটা একটা বিষয় গেল। এরপর দ্বিতীয় যে আরেকটি কথা বলছি আমরা, কোন ক্ষেত্রে স্থিতিশীল হতে পারে। এছাড়াও দেখো, যে সমস্ত রেজোনেটিং গঠন পাওয়া যাবে তাই সেই গঠনগুলোর মধ্যে যে গঠনটিতে সব পরমাণুগুলির নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যস্ত লাভ করে, তার মানে বাইরের কক্ষে অষ্টক পূর্ণ যদি থাকে, তাহলে যে সেই গঠনটি সবচেয়ে স্থিতিশীল হবে। আমি এই কথাটা লিখেছি, যে গঠনে প্রত্যেক পরমাণুর যোজক কক্ষকে ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, নিষ্ক্রিয় গ্যাসের মতো, সেই গঠনটি খুবই সুস্থিত হবে এবং রেজোনেন্স হাইব্রিডে তার অবদান সব অনেক বেশি থাকে। এর কথা তো আমরা সবাই আগের থেকেই জেনে দিয়েছি, যে বারে বারে কথা বলেছি, যে গঠনটি স্থিতিশীলতা সবচেয়ে বেশি সেইটি রেজোনেন্স হাইব্রিডে অবদান বেশি রাখে। হ্যাঁ, তো ব্যাপারটা এই, এখানে দেখো একটা দিয়েছি আমি, ডাইমিথাইল ইথারের একটি হাইড্রোজেন, হ্যাঁ, যে পরমাণু অপসারিত হয়েছে ইলেকট্রন জোড় নিয়ে হাইড্রাইড, তাই সেটার একটা ক্যাটায়ন অর্থাৎ একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এই কার্বোক্যাটায়নটি রেজোনেটিং গঠন দেখাচ্ছে, কি করে লক্ষ্য করো, এখানে পাই ইলেকট্রন জোড় রয়েছে, এই ইলেকট্রন জোড়টা এই পজিটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয়ে এখানে এসে দেখো দ্বি বন্ধন করলো, তাহলে অক্সিজেন এক জোড়া ইলেকট্রন, হ্যাঁ, এখানে ট্রান্সফার করে বন্ধন করার জন্য অক্সিজেন পরমাণুটা এখন কি হয়ে গেল, প্লাস চার্জ হয়ে গেল, অর্থাৎ একটা ইলেকট্রন ওর ঘাটতি হয়ে গেল। তো কাজেই এই একটা গঠন সম্ভব। তাহলে এখানে দুটো গঠন রয়েছে, এর মধ্যে লক্ষ্য করো আমরা হচ্ছে 2 নম্বর গঠনটা স্থিতিশীল, 1 নম্বর গঠনটা কিন্তু স্থিতিশীল নয়। কেন নয় লক্ষ্য করো, এই কার্বন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে এখানে দুটো, আর দুটো এখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ধন থাকার জন্য আরো 2 2 4, তাহলে মোট কার্বন পরমাণুর বাইরের কক্ষে হচ্ছে কত, 6টা ইলেকট্রন হচ্ছে, তার মানে অষ্টক পূর্ণ নেই এখানে। তার মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো যোজ্যতা কক্ষে কার্বন পরমাণুটি ইলেকট্রন বিন্যস্ত লাভ করে না, এই জন্য এটা কম স্থিতিশীল, অর্থাৎ এটা কম সুস্থিত। আর পরের গঠনটার দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা পরমাণু অষ্টক পূর্ণ অবস্থায় রয়েছে, হ্যাঁ, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এখানে কার্বন দেখবে দুটো হাইড্রোজেনের বন্ধন আছে, মানে 4টা জোড় আছে, আর এখানে দুটো বন্ধন মানে 4টা, মানে অষ্টক পূর্ণ আছে। হাইড্রোজেন হিলিয়ামের মতো দুটো করে ইলেকট্রন বিন্যস্ত হয়ে আছে, তোমরা লুইস ডট গঠন থেকে জানো অলরেডি। এখানে অক্সিজেন পরমাণুর দিকে দেখো, দুটো 4টা, দুটো 6টা, কারণ লোন পেয়ার একটা রয়েছে 6টা, আর এই দুটো মিলে কি 8টা হচ্ছে। ঠিক অনুরূপ মিথাইল, এখানে কার্বনের 3 2 6 আর 2 8, হাইড্রোজেন তো হিলিয়ামের মতো বিন্যস্ত লাভ করছে, অর্থাৎ এই কারণে এই ক্ষেত্রে এই গঠনটি স্থিতিশীল হচ্ছে। তাহলে এই দুটো রেজোনেটিং গঠনের মধ্যে কোনটি স্থিতিশীল হলো, না যে গঠনটিতে প্রত্যেকটা পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস তো লাভ করে থাকে, সেই গঠনটি সব থেকে বেশি সুস্থিত হয় এবং রেজোনেন্স হাইব্রিডে তার অবদান সবচেয়ে বেশি হয়। এর পরের পয়েন্টে আসছি আমরা। দেখো, রেজোনেটিং গঠনের যে স্থিতিশীলতার 3 নম্বরে যেটা আমি বলছি, যে চার্জবিহীন রেজোনেটিং গঠন মানে অধ্রুবীয়, যেখানে কোনো আধান থাকবে না, এমন গঠনটি চার্জযুক্ত গঠনের থেকে বেশি সুস্থিত হবে। তার মানে নন পোলার রেজোনেটিং গঠন পোলার রেজোনেটিং গঠনের থেকে অধিক সুস্থিত হবে। হ্যাঁ, যেটাতে চার্জ নেই সেটা বেশি সুস্থিত, আর যে গঠনটাতে চার্জ থাকবে সেটা কম সুস্থিত হবে। এটা মোটামুটি ধারণার মধ্যে রাখবে। এবার এই চার্জযুক্ত গঠনগুলোর ক্ষেত্রে
আবার কোনটি বেশি সুস্থিত, কোনটি সুস্থিত, সেই বিষয়টি তোমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে। যেমন দেখো যে চার্জযুক্ত গঠনগুলোর মধ্যে যে গঠনটাতে বিপরীত চার্জ কাছাকাছি থাকবে, যত প্লাস চার্জ আর মাইনাস চার্জ কাছাকাছি থাকবে তত বেশি সেই গঠনটা সুস্থিত হবে। এখানে দেখো এই যে গঠনগুলো দেওয়া আছে, এখানে দেখো প্লাস আর মাইনাস, এই যে দুটো বিপরীত চার্জ কাছাকাছি আছে, এই দুটো বিপরীত চার্জ কাছাকাছি আছে, কাজে এই গঠনগুলো একটু বেশি সুস্থিত হবে। কারণ এখানে দেখো দুটো বিপরীত চার্জ দূরে রয়েছে, অপেক্ষাকৃত দূরে রয়েছে, এই দুটো চার্জের থেকে দূরে রয়েছে, এখানেও দেখো দূরে রয়েছে, তার মানে এই দুটো গঠনের চেয়ে এই দুটো গঠন বেশি সুস্থিত হবে। এটা একটা পয়েন্টেড যে কথাটা প্রথমেই বলা হচ্ছে, যে চার্জযুক্ত গঠনগুলির মধ্যে যখন বিপরীত চার্জ কাছাকাছি থাকে সেই গঠনটি বেশি সুস্থিত হয়। আবার দেখো দুটো একই চার্জ, আইদার পজিটিভ অর নেগেটিভ, যে কোনো চার্জ, যদি দুটো চার্জ থাকে, প্লাস দুটো চার্জ অথবা মাইনাস দুটো চার্জ যদি থাকে, সেই দুটো চার্জ যত বেশি দূরে থাকবে, হ্যাঁ, দুটো পজিটিভ চার্জ অথবা দুটো নেগেটিভ চার্জ যদি গঠনে থাকে একসঙ্গে, সেই দুটো চার্জ যদি খুব দূরে থাকে, তাহলে যত বেশি দূরে থাকবে তত সেই গঠনটা সুস্থিত হয়ে থাকবে। যেটা আমি পরের পয়েন্টে এখানে বলেছি, যে যখন একই চার্জ পজিটিভ অথবা নেগেটিভ চার্জ একে অপরের থেকে যত বেশি দূরে থাকবে সেই গঠনটি তত বেশি সুস্থিত হবে। আরেকটি কি না, যদি এই চার্জযুক্ত রেজোনেটিং গঠনগুলির মধ্যে যে গঠনটিতে ইলেকট্রোনেগেটিভ তথা তড়িৎ ঋণাত্মক পরমাণুটি নেগেটিভ চার্জগ্রস্ত এবং তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ পরমাণুটি যদি পজিটিভ চার্জগ্রস্ত থাকে, তাহলে সেটি বেশি সুস্থিত গঠন হবে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইলাম, যে যে গঠনে তড়িৎ ঋণাত্মক পরমাণুতে নেগেটিভ চার্জ এবং তড়িৎ ধনাত্মক পরমাণুতে পজিটিভ চার্জ থাকে, সেই গঠনটি বেশি সুস্থিত হবে। তার মানে এখানে লক্ষ্য করো, এই যে গঠনগুলো আমি এখানে এঁকেছি, হ্যাঁ, এখানে যেমন নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ পরমাণু, কার্বন তুলনামূলকভাবে হ্যাঁ তড়িৎ ধনাত্মক পরমাণু, কাজেই এখানে দেখো তড়িৎ ধনাত্মক পরমাণু কার্বনটা কিন্তু পজিটিভ চার্জগ্রস্ত আর এটা নেগেটিভ চার্জগ্রস্ত। আবার এই গঠনে দেখো এখানে কার্বনটা নেগেটিভ চার্জগ্রস্ত আছে আর নাইট্রোজেন পজিটিভ চার্জগ্রস্ত আছে। তার মানে এই গঠনটার থেকে এই গঠনটা বেশি সুস্থিত হবে, কারণ এখানে তড়িৎ ঋণাত্মক পরমাণু নেগেটিভ চার্জগ্রস্ত, আর এখানে তড়িৎ ঋণাত্মক পরমাণুটা পজিটিভ চার্জগ্রস্ত, সেই জন্য এই গঠনটা বেশি সুস্থিত এই গঠনের থেকে। এখানে যে গঠন চারটা দেখানো হয়েছে, এটা ডায়াজোমিথেনের ক্ষেত্রে গঠনটা দেখানো হয়েছে। এই ডায়াজোমিথেনের চারটা রেজোনেটিং গঠন হয়ে থাকে। এখানে দেখো ডায়াজোমিথেনের মূল যে গঠন কাঠামোটা কিন্তু এইটা, হ্যাঁ, এই গঠনটা। এখানে কি ঘটনা ঘটেছে না, এই পাই ইলেকট্রন জোটটা এই কার্বনে এসে জমা হয়েছে, অর্থাৎ এখানে এই এই চেঞ্জ হয়ে এখানে ইলেকট্রন জোটটা এই কার্বনে যুক্ত হয়েছে, হ্যাঁ, কার্বনে জমা হয়েছে, তাই জন্য কার্বনটা নেগেটিভ চার্জগ্রস্ত হয়েছে। আবার লক্ষ্য করবে এখানে এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেন থেকে ট্রান্সফার হয়ে এখানে এসে ত্রিবন্ধনটা হলো, তার মানে আরেকটা পাই বন্ধন তৈরি হলো। তার মানে এই গঠন থেকে এটা হচ্ছে ডেভেলপড হয়েছে, মানে অর্থাৎ রেজোনেটিং হয়েছে। আবার দেখো ঠিক পরের গঠনটাতেও আমরা লক্ষ্য করতে পারি, এখানে হচ্ছে কি ঘটনা হয়েছে না, এখানে যে নাইট্রোজেন পরমাণুতে আবার এক জোড়া ইলেকট্রন সঞ্চিত হলো, তার মানে এটা নেগেটিভ চার্জগ্রস্ত এই জন্য হয়েছে। আর কার্বন পরমাণুর ইলেকট্রন জোটটা ট্রান্সফার হয়েছে তোমার হচ্ছে এই নাইট্রোজেনে, অর্থাৎ এই নাইট্রোজেন পরমাণুতে, এই জন্য কার্বনটা পজিটিভ চার্জগ্রস্ত হয়েছে। ঠিক পরের ঘটনাটাতে ঠিক উল্টো ঘটনা হয়েছে কি না, আমার এই এখান থেকে ইলেকট্রন জোট একবারে সরাসরি কার্বনে ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ কার্বনটা নেগেটিভ চার্জগ্রস্ত হয়েছে। তার মানে এই গঠনটা ঠিক লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই গঠনটারই ওই লাস্টের গঠনটা দেখানো হয়েছে। এখানে শুধু কি হয়েছে
না এখানে এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেন আর এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেন লাস্টে নাইট্রোজেন পরমাণুতে রয়েছে। কেমন? ঠিক আছে। তার মানে এখানে এই চারটা গঠন রয়েছে। এই গঠনগুলো তোমাকে যদি প্রশ্ন করা হয় এদের যে স্থায়িত্বের ক্রম কেমন হবে, না সবচেয়ে মোস্ট স্টেবল হবে 1 নম্বরটা, কারণ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কাছাকাছি আছে। এখানেও দেখো কাছাকাছি আছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করতে গেলে কিটা আমাদের ধারণা আসতে হবে, তাহলে এই দুটো তো সমতুল্যর মতো, কিন্তু একটা জায়গায় মিল নেই। দেখো ইলেকট্রোনেগেটিভ পরমাণু নাইট্রোজেন নেগেটিভ চার্জ আর এটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মানে ওই দিক থেকে আবার এই দুটোর মধ্যে এটা স্টেবল হচ্ছে, ওই জন্য 1 নম্বরটা সব থেকে স্থিতিশীল হচ্ছে। তারপরে এসে যাচ্ছে 2 নম্বরটা স্থিতিশীল, কারণ চার্জ দুটো কাছাকাছি আছে, বিপরীত চার্জ কাছাকাছি আছে বলেই আমার হচ্ছে 2 নম্বরটা এরপরে স্থিতিশীল হচ্ছে। এবার চার্জ দুটো যেহেতু বিপরীত চার্জ দুটো দূরত্বে আছে, এই জন্য এদের থেকে কম স্থিতিশীল। আবার এই দুটোর মধ্যে কোনটা বেশি স্থিতিশীল, না নেগেটিভ পরমাণু নাইট্রোজেন নেগেটিভ চার্জগ্রস্ত আছে, এই জন্য এটা বেশি স্থিতিশীল এটার থেকে। এই জন্য দেখো সবচেয়ে স্টেবল হচ্ছে 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। তার মানে এই কথাগুলো নিয়মগুলো মনে রাখতে পারলে তোমরা এই জাতীয় মানে ডিপ কোশ্চেনের উত্তর দিতে পারবে যে এদের স্থিতিশীলতার ক্রম, এই রেজোনেটিং গঠনগুলোর স্থিতিশীলতার ক্রম কেমন হতে পারে। নেক্সট নাম্বার 5 নম্বর যে আমরা আরেকটা তথ্য তুলে ধরছি, যে অণু বা আয়নে যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার থাকবে, অর্থাৎ যত রেজোনেটিং গঠন তথা ইলেকট্রনীয় গঠন কাঠামোর সংখ্যা যার যত বেশি হবে, সেই অণু বা সেই আয়নটা তত বেশি স্থিতিশীল হবে। তার মানে আমরা এই কথা দ্বারা অর্থ বোঝাচ্ছে যে যে অণু যত বেশি সংখ্যক রেজোনেটিং গঠন কাঠামো দিতে পারে, তার মানে তার বেশি সংখ্যক রেজোনেটিং গঠন যে যত দেয়, সেই অণুটি বা আয়নটির সুস্থিতি অনেক বেশি হবে। তার মানে রেজোনেটিং নাম্বার অফ রেজোনেটিং ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ রেজোনেটিং ইলেকট্রনীয় গঠনের সংখ্যা যত বেশি, যে অণু বা আয়ন দেবে তার স্থিতিশীলতা তত বেশি হবে। এবারে দেখো যে অণু বা আয়ন যত বেশি সংখ্যক সমতুল্য রেজোনেটিং গঠন কাঠামো দেখাবে, তার সুস্থিতি তত বেশি হবে। তার মানে আমরা একটু আগে বলছিলাম যে অণু বা আয়ন, আগের নিয়মে যেটা বলা আছে যে অণু বা আয়নের রেজোনেটিং গঠনের সংখ্যা বেশি হবে সেটা বেশি সুস্থিত। এবার যদি সমতুল্য রেজোনেটিং গঠনের সংখ্যা বেশি থাকে একটাতে, তাহলে কিন্তু সেই গঠনটা বেশি সুস্থিত হবে। আমরা এখানে ব্যাখ্যা দিচ্ছি, যেমন দেখো কার্বক্সিলিক অ্যাসিড RCOH, এর রেজোনেটিং কাঠামোটা কেমন হবে, না এটা কনজুগেশনে রয়েছে লোন পেয়ারটা, দেখো লোন পেয়ার 1 বন্ধন আবার 2 বন্ধন, তার মানে কনজুগেশনে থাকার জন্য এদের রেজোনেন্সটা হবে এই লোন পেয়ারটা এসে এখানে বন্ধন তৈরি করবে, আর এই পাই ইলেকট্রন জোড়টা এই অক্সিজেনে জমা হবে। তার মানে রেজোনেটিং গঠন কাঠামোটা হলো RCO, অক্সিজেনের লোন পেয়ার আগে ছিল 2টো, তার মানে 2টো জায়গা হয়ে গেল এখন 3টে, তার মানে 6টা ইলেকট্রন আছে এবং এটা মাইনাস চার্জ হলো, আর এখানে অক্সিজেন দ্বিবন্ধন হলো, এক জোড়া ইলেকট্রন চলে গিয়েছে এখানে। তাহলে লক্ষ্য করার বিষয় এখানে এটা ভুল লেখা হলো, এই অক্সিজেনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তার মানে এই অক্সিজেনটা প্লাস চার্জ হয়ে গেল। এই অক্সিজেনটা প্লাস চার্জ হয়ে গেল, এক জোড়া চলে গেছে, তাহলে আরেক জোড়া ইলেকট্রন রয়েছে। তাহলে দেখো এর রেজোনেটিং গঠন দুটোর মধ্যে দেখো কোনো সমতুল্যতা নেই। কেন নেই? এটা দেখো নিস্তড়িত, আর এখানে দেখো প্লাস আর মাইনাস, অর্থাৎ চার্জগ্রস্ত তথা ধ্রুবীয় বা পোলার যাকে বলে গঠন, তাই এই দুটোর মধ্যে কোনোটাই সমতুল্য নয়। তার মানে এরা সমতুল্য নয়, এদের কোনোটি সমতুল্য নয়। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এদের এই গঠন দুটির কোনোটি সমতুল্য নয়, তাই এটা কম সুস্থিত।
অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডটা কম সুস্থিত। এবার দেখো কার্বক্সিলেট আয়ন দ্যাট ইজ RC+, এখানে দেখো এটার মধ্যে যে রেজোনেটিং গঠন, অর্থাৎ এখানে প্রোটনটা ইলেকট্রন জোড়টা অক্সিজেনকে ছেড়ে দিয়ে ও হচ্ছে প্রোটন হিসাবে বেরিয়ে গেছে, এই হাইড্রোজেনটা প্রোটন রূপে বেরিয়ে গেছে H+ রূপে, যার ফলে এই অক্সিজেনটা নেগেটিভ চার্জ। তার মানে কার্বক্সিলেট আয়ন হচ্ছে RC+, যেটাকে এই গঠন স্ট্রাকচারে আমরা আগে দেখালাম। এখানে দেখো রেজোনেটিং গঠনটা এইভাবে এসে এখানে দ্বিবন্ধন হলো, আর এই দিক থেকে এক জোড়া পাই ইলেকট্রন জোড়টা আবার অক্সিজেনে জমা হলো। তার মানে দেখো এই কার্বক্সিলেট আয়নের এই রেজোনেটিং স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে মিল রয়েছে, এটাও নেগেটিভ চার্জগ্রস্ত, এটাও নেগেটিভ চার্জগ্রস্ত। তার মানে এই দুটো পরস্পরের সমতুল্য, হ্যাঁ দুটি সমতুল্য গঠন রয়েছে। তার মানে এই দুটি সমতুল্য গঠন, তাই এটা অধিক স্থিতিশীল, অর্থাৎ এই কার্বক্সিলেট আয়নটা অধিক বা বেশি স্থিতিশীল তথা সুস্থিত। তাহলে কার্বক্সিলেট আয়নটা সুস্থিত, যেখানে ভাষায় আমি এখানে লিখে দিয়েছি দেখো, যেমন কার্বক্সিলেট আয়ন দুটি সমতুল্য গঠন, দুটি সমতুল্য রেজোনেটিং গঠন দেয়, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের রেজোনেটিং গঠনের কোনো সমতুল্যতা নেই। তাই কার্বক্সিলেট আয়ন কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা বেশি সুস্থিত। তাহলে আমরা এই দিক থেকে সমতুল্য রেজোনেটিং গঠনের সংখ্যা থেকেও স্থিতিশীলতা অণু বা আয়নের স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারি। 7 নম্বর আরো একটি স্থিতিশীলতার ব্যাখ্যা দিচ্ছি দেখো, একই প্রকার চার্জযুক্ত রেজোনেটিং গঠন দুই প্রকার চার্জযুক্ত রেজোনেটিং গঠন অপেক্ষা বেশি স্থিতিশীল। যেমন একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে, ফেনক্সাইড আয়ন বেশি সুস্থিত কিন্তু ফেনল কম সুস্থিত। কেন? দেখো ফেনলের রেজোনেটিং গঠনে দুই প্রকার চার্জ থাকবে, তার মানে প্লাস এবং মাইনাস চার্জ আছে, এই জন্য ওটা কম সুস্থিত হচ্ছে। আর ফেনক্সাইড আয়নে কিন্তু শুধু নেগেটিভ চার্জ থাকে, এই জন্য এই ক্ষেত্রে এটা বেশি সুস্থিত। তার মানে একই প্রকার চার্জযুক্ত গঠনটা বেশি সুস্থিত হবে দুই প্রকার চার্জযুক্ত গঠনের থেকে। যেমন দেখো ফেনলের গঠন C6H5OH, এখানে এই যে গঠনটা রয়েছে, এটা একটু বড় করে লিখি তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে ফেনল, এই লক্ষ্য করো অক্সিজেনে এক জোড়া ইলেকট্রন লোন পেয়ার রয়েছে আর হাইড্রোজেন তো আছেই, এটা হচ্ছে ফেনল। এক্ষেত্রে কনজুগেশনে রয়েছে এই লোন পেয়ারটা এক বন্ধন দ্বিবন্ধনে ছাড়া ছাড়া রয়েছে, তাই এক্ষেত্রে রেজোনেটিং গঠনটা কেমন হবে না, এই গঠনটা হলো যেখানে অক্সিজেন দ্বিবন্ধন তৈরি হলো, অক্সিজেন কার্বনের দ্বিবন্ধন, আর এটা অক্সিজেনটা পজিটিভ চার্জগ্রস্ত হলো, এক জোড়া ইলেকট্রন লোন পেয়ার আসে, আর এখানে 2 নম্বর কার্বনে ইলেকট্রন জোড়টা জমা হলো, ওটা 2 নম্বর কার্বনটা বলয়ে ওটা নেগেটিভ চার্জ হলো, আর অপর দিকে এটা রয়েছে ঠিক এটা। এরপরে আবার কনজুগেশনে রয়েছে এই ইলেকট্রন জোড়টা, কার সাথে না এক বন্ধন দ্বিবন্ধন আছে, যতক্ষণ কনজুগেশনে থাকবে ততক্ষণ রেজোনেটিং স্ট্রাকচার হবে। তার মানে এই ইলেকট্রন জোড়টা এসে এখানে পাই বন্ধন তৈরি করবে, আর পাই বন্ধনটা এই 4 নম্বর কার্বনে যুক্ত জমা হবে। অর্থাৎ এইভাবে লক্ষ্য করো গঠনটা দাঁড়াচ্ছে, যেটা এরপরে যেটা আমি আঁকছি, তাহলে এটা এসে এখানে ডবল বন্ড তৈরি করলো, পাই বন্ধন তৈরি হলো, আর এইখানের পাই ইলেকট্রন জোড়টা 4 নম্বর কার্বনে জমা হলো। তার মানে 4 নম্বর কার্বনটা নেগেটিভ চার্জগ্রস্ত হলো। অপরদিকে দেখো এখানে দ্বিবন্ধন যেমন ছিল থাকবে, আর অক্সিজেন এখানে দ্বিবন্ধন ছিল থাকবে, তার মানে অক্সিজেনটা পজিটিভ চার্জ আছে আর এক জোড়া লোন পেয়ার রয়েছে। এই মানে আগের গঠন যা ছিল শুধু এইটুকু জায়গায় পরিবর্তন হলো। এরপর দেখো এটাও কনজুগেশনে আছে, এক বন্ধন দ্বিবন্ধন, তার মানে এই জোড়াটা এসে এখানে ডবল বন্ড করবে, পাই বন্ধন তৈরি করবে, এবং এই পাই ইলেকট্রন জোড়টা 6 নম্বর কার্বনে জমা হবে। তার মানে দেখো কি গঠনটা দাঁড়াচ্ছে, এরপরের গঠন যে স্ট্রাকচারটা দাঁড়ালো, এটা এসে এখানে পাই বন্ধন তৈরি করলো, আর এখানে পাই ইলেকট্রন জোড়টা এই কার্বনে জমা হলো, অর্থাৎ 6 নম্বর কার্বনে সঞ্চিত হলো, এটা মাইনাস চার্জ হলো কার্বনটা।
আর বাকি যে এখানে এখানে যেমন ছিল তেমনি থেকে যাবে, ওদেরটা অপরিবর্তিত, অর্থাৎ অক্সিজেনটা পজিটিভ চার্জ আছে আর এক জোড়া লোন পেয়ার রয়েছে। এই এই হচ্ছে ব্যাপারটা হলো। আবার দেখো কনজুগেশন আছে, এক বন্ধন দ্বিবন্ধন, এই এই ইলেকট্রন জোড়টা, তাহলে এটা এসে আবার এখানে দ্বিবন্ধন করলো আর এই পাই ইলেকট্রনটা আবার অক্সিজেনে ফিরে গেল। তার মানে নেক্সট যে গঠন কাঠামোটা দাঁড়াবে সেটা এইরকমই গঠন কাঠামো হবে। কিরকম না, এখানে পাই বন্ধনটা তৈরি হলো আর এই অক্সিজেনের পাই ইলেকট্রন জোড়টা, অক্সিজেন কার্বনের পাই বন্ধনের জোড়টা এই অক্সিজেনে জমা হয়ে অক্সিজেনটা নিস্তড়িত হয়ে গেল, অর্থাৎ পজিটিভ চার্জটা লুপ্ত হয়ে গেল। বাকি যে দুটো বন্ধন আছে সেটা যেমন আছে থেকে যাবে। তাহলে এখানে 1 2 3 4 5টা গঠন পাওয়া যাচ্ছে। ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার 5টা গঠন রয়েছে, তার মধ্যে লক্ষ্য করো সব গঠনের এই 4টা যে লাস্টের গঠন প্রত্যেকটাতে বিপরীত চার্জ রয়েছে, তার মানে চার্জ যুক্ত গঠন। তাই এটা হচ্ছে কম স্থিতিশীল হচ্ছে। whereas ফেনেট আয়ন, যেটা ফেনেট আয়নটা হচ্ছে কি না, ফেনেট বা ফেনক্সাইড আয়ন, কেমন সেটা হচ্ছে হাইড্রোজেনটা প্রোটন হিসাবে যখন চলে যায় C6H5O মাইনাস, অর্থাৎ অক্সিজেনটা নেগেটিভ চার্জ হলো কি করে না, এক জোড়া ইলেকট্রন এই বন্ধন যোগটা এই অক্সিজেনে জমা করে Hটা H+ রূপে বেরিয়ে যায়, দ্যাট ইজ ফেনক্সাইড আয়ন বা ফেনেট আয়ন। আর বলয় যেমন আছে থাকলো। এবার এটা হচ্ছে কিভাবে করবে না, ওইভাবে হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার হবে। কিরকম না, এই জোড়াটা এসে এখানে বন্ধন করলো, এখানে এসে 2 নম্বর কার্বনে সঞ্চিত হলো, তার মানে গঠনটা দাঁড়ালো দেখো, এখানে দ্বিবন্ধন হলো অক্সিজেন, এক জোড়া ইলেকট্রন পাই বন্ধনে অংশ নিলে 6টা ইলেকট্রনের 4টা থেকে যাবে, আর এখানে জোড়টা এসে এই কার্বনে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ 2 নম্বর কার্বনটা নেগেটিভ চার্জ হলো। বাকি যে দুটো দ্বিবন্ধন যেমন আছে থেকে যাবে। নেক্সট টার্ম পরের ঘটনা কি হবে না, এটাও আবার কনজুগেশনে থাকার জন্য আবার রেজোনেটিং গঠন দেখাবে, অর্থাৎ এখানে 4 নম্বর কার্বনে ইলেকট্রন জোড়টা জমা হলো, দ্যাট ইজ এই কার্বনটা নেগেটিভ চার্জ হলো আর এখানে পাই বন্ধনটা তৈরি হলো। বাকি যে দুটো দ্বিবন্ধন আছে যেমন আছে থেকে যাবে, অর্থাৎ অক্সিজেন এই এই। এরপর দেখো এটাও আবার কনজুগেশন আছে, তার মানে এখানে পাই বন্ধন হলো, এটা 6 নম্বর কার্বনে সঞ্চিত হলো, দ্যাট ইজ গঠনটা দাঁড়াবে 6 নম্বর কার্বন নেগেটিভ চার্জগ্রস্ত হলো, প্লাস এখানে হচ্ছে দ্বিবন্ধন তথা পাই বন্ধনটা তৈরি হলো। তাহলে এখানে দেখো পাই বন্ধনটা এখানে তৈরি হলো, আর এই ডবল বন্ড যেমন আছে থেকে যাবে, অর্থাৎ অক্সিজেন এই এটা অপরিবর্তিত আছে। আবার দেখো এটা কনজুগেশন আছে অক্সিজেনের সঙ্গে, অর্থাৎ এক বন্ধনে এসে পাই বন্ধন তৈরি করলো আর এখানে ইলেকট্রনটা আবার ফিরে গেল। তার মানে রেজোনেটিং গঠনের শেষ স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে, এখানে অক্সিজেন এক বন্ধন হয়ে গেল, তার মানে ইলেকট্রনটা আবার ফিরে গেল, দ্যাট ইজ অক্সিজেন নেগেটিভ চার্জ হয়ে গেল। এবার দেখো এখানে এসে তাহলে ডবল বন্ডটা তৈরি হলো, অর্থাৎ পাই বন্ধন তৈরি হলো। এই দুটো জায়গা যেমন ছিল তেমনি থাকবে, অর্থাৎ এই হলো। তাহলে এখানেও দেখো যে 5টা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, 1 2 ফেনক্সাইড আয়নের 5টা স্ট্রাকচার, 5টা রেজোনেটিং গঠনের, সবগুলো দেখো শুধু নেগেটিভ চার্জ ছাড়া কিছুই নেই, তার মানে একই প্রকার চার্জ রয়েছে, তার মানে একই প্রকার চার্জ যুক্ত হওয়ার জন্য এই জন্য এটা বেশি সুস্থিত। আমরা এখানে তাই বলেছি যে ফেনক্সাইড আয়ন বেশি সুস্থিত আর হচ্ছে ফেনল কম সুস্থিত। তার কারণটা এই পয়েন্টের যে আলোচনা বা এই যে তত্ত্বটা বুঝলে সেই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হলো।